and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. Especially the girl child at night times. They should not be allowed to come out in the outside. কে বলছেন? বলছেন এ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই স্টেটমেন্ট উনি দিয়েছেন মাত্র কয়েকদিন আগে দুর্গাপুরে যে গণধর্ষণের ঘটনা ঘটেছিল তারপর। কিন্তু এটাই প্রথমবার নয়, এর আগেও 2024 সালে যখন আরজি করের ঘটনা ঘটেছিল, যখন আরজি করে একজন কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তখনও ঠিক একই স্টেটমেন্ট দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তিনি বলেছিলেন যে মহিলারা যেন রাত্রিবেলা বাড়ির বাইরে বের না হয়। আসলে 2011 সাল থেকে 2025 প্রত্যেক দিন এ রাজ্যের মহিলারা ধর্ষিতা হয়ে যাচ্ছেন। প্রতি মুহূর্তে এ রাজ্যের মহিলাদের শ্লীলতাহানি হয়ে যাচ্ছে। কেন? কারণ মমতা ব্যানার্জি এই সমস্ত ধর্ষকদের পোষেন। কারণ মমতা ব্যানার্জি জানেন যে এই সমস্ত ধর্ষকদের যদি উনি শাস্তি দেন তাহলে ওনার দলের পতাকাটা ধরার একটা লোক পাওয়া যাবে না। আর সেই কারণের জন্য উনি কি করছেন? সেই কারণের জন্য উনি এ রাজ্যের মহিলাদেরকে ঘরে থাকতে বলছে, যাতে ওনার ছোট ছোট ধর্ষক ভাইরা রাস্তায় ঘুরে বেড়াতে পারে। And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. আর সেই কারণের জন্য এ রাজ্যের মেয়েদের, মানে এই বাংলার মেয়েদের বাঁচাতে হবে। সেই বাঁচানোর ডাক কে দিচ্ছে? সেই বাঁচানোর ডাক দিচ্ছে সিপিআইএম। আগামী 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত শুরু হচ্ছে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা। কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত যে সমস্ত এলাকা, যে সমস্ত জেলা, যে সমস্ত অঞ্চল পড়বে, সেই সমস্ত জায়গায় সিপিআইএম কর্মী সমর্থকরা পৌঁছে যাবেন লাল ঝান্ডা হাতে নিয়ে। সেখানকার মানুষদের সঙ্গে কথা বলবেন এবং তাদের সমস্যা জানবেন। অবশ্যই তাদের সমস্যার সমাধানেরও চেষ্টা করবেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এ রাজ্যে অসংখ্য সমস্যা রয়েছে, কিন্তু এ রাজ্যের সব থেকে বড় সমস্যা বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে নারী সুরক্ষা বা নারী নিরাপত্তা। বাংলার মেয়েদের এই মুহূর্তে যা অবস্থা, তাতে সবার প্রথম বাংলার মেয়েদেরকে বাঁচাতে হবে। এটা বোধহয় কোথাও গিয়ে বাংলার জনগণও বুঝে গেছেন। আর সেই কারণের জন্য আমরা দেখেছিলাম কিভাবে এ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা রাত দখল করেছেন। আমরা দেখেছিলাম কিভাবে এ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা প্রতিবাদে, আন্দোলনে সারা দিন সারা রাত রাস্তায় থেকেছেন। কিন্তু যে কারণের জন্য তারা রাত দখল করছেন, যে কারণের জন্য তারা প্রতিবাদ আন্দোলনে রাস্তায় থাকছেন, দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় কাটিয়েছেন, তার কোনো সুরাহা এ রাজ্যের মহিলারা পাননি। আরজি করের সেই ধর্ষিতা এবং মৃত চিকিৎসক এখনো পর্যন্ত বিচার পাননি, বরং তারপরে আরো একাধিক ধর্ষণের ঘটনা ঘটে গেছে। প্রতিবারে এই একই ব্যাপার, হয় টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা, আর তা না হলে ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন। আমরা তো 2011 সাল থেকে সেটাই দেখে এসেছি। কখনো ক্লায়েন্টের সঙ্গে বচসা, কখনো মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন, কখনো প্রেগনেন্ট ছিল কিনা, কখনো বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছিল কিনা। কোথাও গিয়ে মমতা ব্যানার্জি বুঝতেই পারছেন না যে এই সমস্ত যে কারণগুলো উনি বলেছেন, মানে ক্লায়েন্টের সঙ্গে ঝগড়া হয়েছে কিনা, বচসা হয়েছে কিনা, দর কষাকষি হয়েছে কিনা, বা প্রেগনেন্ট ছিল কিনা, বা বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে কিনা, হোয়াট এভার, যা যা উনি বলেছেন তার কোনোটাই ধর্ষণের অধিকার দেয় না। আসলে মমতা ব্যানার্জি এগুলো শুধু বুঝতে পারছেন না নয়, আসলে মমতা ব্যানার্জি এগুলো বুঝতে চাইছেন না। 2011 সালে উনি ক্ষমতায় আসার পরে আমরা জানি যে ভবানীপুর থানা থেকে উনি দুষ্কৃতীদের ছাড়িয়ে এনে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। সেই থেকে উনি সেই যে গুন্ডা কন্ট্রোল করতে শুরু করলেন, এ রাজ্যের পুলিশ প্রশাসনটা একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজে গুন্ডা কন্ট্রোল করেন, আর সেই গুন্ডা কন্ট্রোলের ফলাফল হচ্ছে উনি রাত্রিবেলা মহিলাদের রাস্তায় বেরোতে মানা করেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মহিলারা যদি রাত্রিবেলা রাস্তায় না বেরোয় তাহলে, বা বিকেলের পরে সন্ধ্যের পরে রাস্তায় না বেরোয় তাহলে, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এ রাজ্যে রাত্রের পরে, মানে সন্ধ্যের পরে মুখ্যমন্ত্রী কে হবেন? কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রীও তো একজন মহিলা,
তারও তো সন্ধ্যেবেলা তাহলে বেরোনো উচিত নয়। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উনি হয়তো রাত্রিবেলা না বেরিয়েও কাজ চালিয়ে নিতে পারেন, কিন্তু এ রাজ্যের অসংখ্য খেটে খাওয়া শ্রমজীবী মহিলা রয়েছেন যাদের ইনকামের উপরে, যাদের আয়ের উপরে তাদের সংসারের জীবিকা নির্বাহ হয়। স্বামী সন্তান থেকে শুরু করে বাবা মা, তারা তাকিয়ে থাকেন ওইটুকু পয়সার দিকে, ওইটুকু ইনকামের দিকে। তারা কি করবেন? আমরা জানি ভারতবর্ষ পুরুষতান্ত্রিক রাষ্ট্র। এখনো পর্যন্ত যতই মাতৃশক্তির আরাধনা করা হোক না কেন, আসলে কিন্তু পুরুষতন্ত্র আমাদের মজ্জায়, আমাদের অস্তিত্বে, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত সংগ্রাম আন্দোলনের পরে এই যে পায়ের তলায় পিষে দেওয়া নারী সত্তাকে বা মাতৃশক্তিকে ধীরে ধীরে মহিলারা একটু একটু করে জাগিয়েছে। সমাজের সমস্ত জীবিকার ক্ষেত্রে নিজেদের একটু একটু করে অধিকার বুঝে নিতে চাইছে মহিলারা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি এ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলেন যে সন্ধ্যেবেলা মহিলাদেরকে একেবারে ঘরের ভিতর ঢুকিয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে যে মেয়েটা রাত্রিবেলা টিউশন পড়াতে যায়, অথবা যে মেয়েটা পড়তে যায়, অথবা যে ডাক্তারটা রাত্রিবেলা অপারেশন করেন, অথবা যে পাইলটটা রাত্রিবেলা ফ্লাইট চালায়, অথবা ধরুন এই সুইগি জোম্যাটো এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত মহিলারা ধীরে ধীরে একটু একটু করে নিজেদের জায়গা করে নিচ্ছেন ডেলিভারি পার্সন হিসেবে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে কি হবে? এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি পরিষ্কারভাবে এরকমভাবে জানান যে মহিলাদেরকে রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোতে দেওয়া যাবে না। এখনো পর্যন্ত এরকম অনেক কনজারভেটিভ ফ্যামিলি রয়েছে যেখানে মেয়েদেরকে পড়াশোনা করতে দিতে চায় না, মেয়েদেরকে চাকরি করতে দিতে চায় না। তো সেক্ষেত্রে যদি মহিলা মুখ্যমন্ত্রী নিজেই এগুলো বলেন, সেই সমস্ত মেয়েরা যারা রীতিমতন সংগ্রাম করেন এখনো পর্যন্ত পড়াশোনা করার জন্য, চাকরি করার জন্য, তাদের তাহলে কি পরিস্থিতি হবে? একজন মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান, তিনি যদি নিজেই মহিলাদের দায়িত্ব না নিতে পারেন এবং মহিলা হয়েও মহিলাদের দায়িত্ব না নিতে পারেন, তাহলে এ রাজ্যের মহিলাদের অবস্থানটা ঠিক কোথায়? এইটা হচ্ছে মূল প্রশ্ন। এবং এই যে অবস্থানটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতি মুহূর্তে একজন করে গণধর্ষিতা হয়ে যাচ্ছেন, অথবা একজন করে মহিলার শ্লীলতাহানি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে গণধর্ষণের ঘটনাগুলো ঘটছে, তাদের শাস্তি কোথায়? আপনারা একটু মনে করার চেষ্টা করুন যে 2011 সালের পর থেকে যে কটা ধর্ষণের ঘটনা ঘটেছে, তাদের একজনেরও কখনো শাস্তি হয়েছে কিনা? তাদের একজনেরও শাস্তি হয়নি। কেন হয়নি? কারণ মাননীয়া জানেন যে কোনো একজন ধর্ষককে শাস্তি দিলে পরের দিন ওনার দলের পতাকাটা ধরার আর লোক পাওয়া যাবে না। কারণ এই সমস্ত ধর্ষক, খুনি, চোর এরাই মাননীয়ার দলের সম্পদ। এরাই 25% রেখে 75%টা কালীঘাটে পৌঁছে দেন, যেটা মাননীয়া নিজে বলেছেন, এরকম নয় যে আমরা বলছি। তো সেক্ষেত্রে এই সমস্ত ধর্ষক, চোর, খুনিদের দিয়ে যখন দল চালাতে হয়, তখন খুব স্বাভাবিকভাবেই মাননীয়া পারবেন না এই সমস্ত ধর্ষকদের শাস্তি দিতে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা কি তাহলে সত্যি সত্যি এ রাজ্যের মহিলারা মমতা ব্যানার্জির দলের ক্যাডারদের ভয়ে, মমতা ব্যানার্জির দলের ধর্ষকদের ভয়ে ঘরের ভিতর ঢুকে বসে থাকবো? না, থাকবো না আমরা। মমতা যদি মনে করেন যে উনি ওনার ধর্ষকদের পুষবেন আর সেই কারণের জন্য এ রাজ্যের মহিলারা সাফার করবেন, সেটা সব ক্ষেত্রে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, সেটা চাকরির ক্ষেত্রে হোক, সেটা জীবন জীবিকার ক্ষেত্রে হোক, বা চিকিৎসার ক্ষেত্রে হোক, তাহলে সেটা আমরা এ রাজ্যের মহিলারা মানবো না। আমরা কি করব? আমরা ঘুরে দাঁড়াবো, আমরা প্রতিবাদ করব। আর আমরা তো দেখেইছি রাজ্যের মহিলারা কিরকম প্রতিবাদ করতে জানেন, কিরকম শিরদাঁড়া সোজা রেখে আন্দোলন করতে জানেন। তার নজির গোটা পৃথিবীর কাছে রেখেছে এই পশ্চিমবঙ্গ আর.জি. করের ঘটনার প্রতিবাদ করে। সেই আর.জি. করের বিচার কিন্তু আমরা এখনো পাইনি। আমি জানি আপনারা অনেকেই হয়তো একটুখানি মুষড়ে পড়েছেন, আপনারা ভাবছেন যে এত প্রতিবাদ আন্দোলন করার পরেও তো কিছুই হলো না। কিন্তু মাথায় রাখবেন যে প্রতিবাদ আন্দোলন এই বিষয়গুলো কিন্তু সুদূর প্রসারী, সবসময় ওই নুডলসের মতন রেডি টু ইট হয় না। প্রতিবাদ আন্দোলনের ফসল ঘরে তুলতে সময় লাগে। আর আমাদেরকে সেই প্রতিবাদ আন্দোলনের ফসল কিভাবে তুলতে হবে? অবশ্যই সঠিক ইভিএম এর বোতামে চাপ দিয়ে। গোটা রাজ্য জুড়ে এই যে তৃণমূল আর বিজেপির একটা নেক্সাস চলছে, আমরা দেখেছি কিভাবে গোবলয়ের মহিলাদের উপরে অত্যাচার করা হয়। বিশেষ করে দলিত হলে তাদের তো দুঃখ দুর্দশার কোনো সীমা থাকে না। আমরা প্রত্যেক দিন উত্তরপ্রদেশের খবর পাই, আমরা প্রত্যেক দিন মধ্যপ্রদেশের খবর পাই, আমরা রাজস্থানের খবর পাই। ঠিক একই জায়গায় এই রাজ্যটাকে, এই পশ্চিমবঙ্গটাকে এনে দাঁড় করাতে চাইছেন এই বিজেপির লেবার রুম থেকে জন্মানো তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মমতা ব্যানার্জি। কিন্তু আমরা এ রাজ্যের মহিলারা
আমরা কি সেটা মেনে নেব? আমরা কি সত্যি সত্যি ওই গোবলয়ের কালচারকে নিজেদের আপন করে নেব? আমরা কি সত্যি সত্যিই দেখবো যে এবার ধর্ষকদের ওই উত্তরপ্রদেশের মতন ধর্ষকরা যখন জেল থেকে ছাড়া পায় তাদেরকে জাতীয় পতাকা, ভারতের পতাকা গলায় জড়িয়ে সম্বর্ধনা দেওয়া হয়, ঠিক একই ঘটনাকে এবার এ রাজ্যেও দেখার জন্য অপেক্ষা করব? না, আমরা করব না। আর সেই কারণের জন্য আমরা ঘুরে দাঁড়াবো। আর ঠিক সেই ঘুরে দাঁড়ানোর ডাকই দিচ্ছে সিপিআইএম। তারা বলছে বাংলার মেয়েদের বাঁচাতে হবে, কারণ মহিলারাই হচ্ছে জাতির ভিত্তি, জাতির ভবিষ্যৎ। তাই মহিলাদের না বাঁচালে আগামী প্রজন্ম বাঁচবে না। আর সেই কারণের জন্যই আগামী 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর যে বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে সিপিআইএম এর, সেই বাংলা বাঁচাও যাত্রায় আমাদের প্রত্যেক মহিলাকে এই বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে থাকতে হবে। কারণ এই বাংলা বাঁচাও যাত্রাতেই আমাদের কথা, অর্থাৎ মহিলাদের বাঁচানোর কথা বলা হবে। আর সেই কারণের জন্য আমরা মহিলারা প্রত্যেকে এই যাত্রার সঙ্গে থাকবো। আমরা সকলে এই মিছিলে পা মেলাতে পারবো না, আমাদের নানা রকমের সমস্যা রয়েছে। মহিলাদের অজস্র সমস্যা, ঘরের সমস্যা, বাইরের সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, অসংখ্য সমস্যা রয়েছে। আর সব থেকে বড় সমস্যা রয়েছে সমাজ কি বলবে সমস্যা। তো এই সমস্ত সমস্যা কাটিয়ে উঠে আমরা যারা মিছিলে পা মেলাতে পারবো তারা তো নিশ্চয়ই মিছিলের সঙ্গে থাকবো। কিন্তু আমরা যারা মিছিলের সঙ্গে পা মেলাতে পারবো না বিভিন্ন বাধা কাটিয়ে, তারাও কিন্তু মানসিকভাবে সিপিআইএম এর এই বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে থাকবো। কারণ আমরা এ বাংলার মেয়েদেরকে বাঁচাতে চাই, আমরা এ বাংলার মেয়েদের নিরাপত্তা চাই, আমরা আমাদের এ বাংলার মেয়ের সুরক্ষা চাই। তবেই আমাদের আগামী প্রজন্ম, আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের আগামীর এই রাজ্যটা সুন্দর হবে। তাই আসুন আগামী 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত সিপিআইএম এর যে বাংলা বাঁচাও যাত্রা, যে যাত্রা আসলে আপনার আমার যাত্রা, যে যাত্রা আসলে এ রাজ্যের মহিলাদের যাত্রা, যে যাত্রা আসলে নারী সুরক্ষার যাত্রা, যে যাত্রা আসলে নারীর নিরাপত্তার কথা বলার জন্য যাত্রা, সেই যাত্রায় আমরা সকলে মিলে পায়ে পা মেলাই। তবেই এই যাত্রা সফল হবে এবং অবশ্যই তবেই আগামীর প্রজন্মটা, আগামীর ভবিষ্যৎটা এবং অবশ্যই আগামীর মেয়েরা সুরক্ষিত থাকবে। বাংলা